নমস্কার, দেখছেন আর প্লাস। আমি শ্রেয়া রয়েছে আজ আপনাদের সঙ্গে। আগামী 13ই মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের পরীক্ষা। তাই চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি, এবং সেই প্রস্তুতিকে আরো মজবুত করতে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যার নাম পাঠশালা। এবং আজ এই পাঠশালাতে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইংরেজি। আমি আগেই জানিয়েছি আজকে পাঠশালার আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি, এবং সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে এবার পরিচয় পালা। আমার পাশে রয়েছেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী। আপনাকে আর প্লাসে স্বাগত জানাবো স্যার। উনি মিদনাপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক, পাশাপাশি ইংরেজি শিক্ষক তো বটেই। আমরা এই সংক্রান্ত কথা তো নিশ্চয়ই বলবো। এবং তার পাশে রয়েছেন সুদেবিকা মুখার্জি। আপনাকেও স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে। উনি আইমা গাজনকোল হাই স্কুল এইচএস এর শিক্ষিকা ইংরেজির। আমি প্রথমেই ডক্টর চক্রবর্তীর কাছে আসবো যে এবছর যেহেতু নতুন সিলেবাসের পরীক্ষা, কাজেই একটা ভয় তো কাজ করে। তারপর যদি বিষয়টা হয় ইংরাজি, সেক্ষেত্রে ভয়টা কিন্তু আরো খানিকটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে নতুন সিলেবাসের পরীক্ষা, ফলে অনেকটা ভয় বাড়তি বলা যেতেই পারে। সেই ভয়টাকে কাটানোর জন্য, অর্থাৎ নতুন সিলেবাস বা এই নতুন পদ্ধতিটা ঠিক কি, সেটা যদি একটু আজকে আলোচনার মধ্যে দিয়ে আমরা শুনতে পাই। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর, তারা নতুন সিলেবাসে দিচ্ছে এবং নতুন পদ্ধতিতে দিচ্ছে। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে ভয় করার কোনো কারণ নেই। আমি যে বিষয়গুলো আলোচনা করব তাতে আমার ধারণা যে এখনো পর্যন্ত যারা কোন ব্যবস্থার মধ্যে পরীক্ষা দিতে হবে এবং কিভাবে দিতে হবে, এখনো যারা দ্বিধার মধ্যে আছে, তাদের সব দ্বিধা কেটে যাবে। প্রথমত বলি যে এই বছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের দুটো পার্ট থাকবে, দুটো অংশ, উত্তরপত্রের দুটো অংশ। একটাকে পার্ট এ বা মূল উত্তরপত্র বলা হচ্ছে, যেখানে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স থাকবে। আরেকটি হচ্ছে পার্ট বি, যেটাকে বলা হচ্ছে কোয়েশ্চেন কাম আনসার শিট পার্ট বি, যেটাতে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন এবং শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন থাকছে। এখন এই দুটো উত্তরপত্রই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কোনো ছাত্রছাত্রী যদি মনে করে যে এই দুটোর মধ্যে একটি সে লিখবে, দিয়ে জমা দেবে, আরেকটি দেবে না, তাহলে কিন্তু তার রেজাল্ট ইনকমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার্থীকে দুটো উত্তরপত্রই তাতে নিজের নাম লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এবং সেটাকে তার যেভাবে প্রিপারেশন সেইভাবে সে উত্তরপত্র তৈরি করবে, এবং পরীক্ষা কক্ষ থেকে যাওয়ার আগে তাকে দুটো উত্তরপত্রই জমা দিয়ে যেতে হবে। সুতরাং এইটা বারবার আমি মনে করিয়ে দিচ্ছি। আমার স্কুলেও যখন অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, আমি আমার ছাত্রীদেরকে বলে দিয়েছি। যারা এখনো পর্যন্ত এটা জানো না, তাদেরকে আবারও একবার স্মরণ করিয়ে দিচ্ছি যে এই ব্যবস্থাতে সমস্ত সাবজেক্টেরই কিন্তু দুটো পার্ট, উত্তরপত্রের দুটো পার্ট, একটা পার্ট এ আর একটা পার্ট বি। একটাতে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স থাকবে, আর একটা হচ্ছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের জন্য, যেখানে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন 1 নম্বরের এবং শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন সেটাও কিন্তু 1 নম্বরের। এইটার জন্য একটা অংশ থাকছে। এটা হলো প্রথম কথা। এটা প্রথম কথা। এটা হল এটা দিলাম। এবারে ইংরেজি বিষয়ে বলি। ইংরেজিতে খুব স্বাভাবিকভাবে ইংরেজিতে একটা ভীতি ছাত্রছাত্রীদের মধ্যে কাজ করে, যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, আমরা ইংরেজিটাকে দ্বিতীয় ভাষা হিসেবে আমরা পড়ি। এবং মাধ্যমিকে যারা ইংরেজি পাস করে এসেছে, সেখানে মূল বিষয় হচ্ছে তার 4টে স্কিল ডেভেলপমেন্ট করা, এটাই বিষয় ছিল। অর্থাৎ রিডিং, রাইটিং, লিসনিং আর স্পিকিং, এই 4টে স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া হয়েছে। সাহিত্যের উপরে খুব একটা জোর দেওয়া হয়নি। তারপর মাধ্যমিক পাশ করার পরে যখন ছাত্রছাত্রীরা এসে হায়ার সেকেন্ডারিতে ভর্তি হলো, তখন তাকে লিটারেচারে চলে যেতে হচ্ছে। তা আমি 11-এর ব্যাপারে আর যাচ্ছি না। একবারে সামনে পরীক্ষা, হাতে সময় মাত্র 8 দিন। এই 8 দিনের মধ্যে কিন্তু অনেকটা নিজেকে তৈরি করে নেওয়া যাবে। তা আমি কন্টেন্টেই চলে যাচ্ছি, একবারে সিলেবাসের মধ্যেই চলে যাচ্ছি। 12-এ যারা পরীক্ষা দিচ্ছ, তোমরা 4টে হচ্ছে গদ্যাংশ বা প্রোজ থেকে প্রশ্ন তারা উত্তর দেবে। দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ডের লেখা।
স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা, থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টন হিউজেসের লেখা, আর দ্য থ্রি কোয়েশ্চেন্স লিও টলস্টয়ের লেখা, এবং 4টে পোয়েট্রি আছে অন কিলিং ট্রি জিএফ প্যাটেলের লেখা, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর্থার র্যাম্বো লেখা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে উইলিয়াম শেক্সপিয়ার, আর আরেকটি আছে দ্য পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ জন কিটসের লেখা। এই 4টে, এবং সেই সঙ্গে একটি ড্রামা আছে, সেই ড্রামা হচ্ছে হাবিব তনবীরের লেখা চরণদাস চোর। এখন আমি একবারে প্রথমে ছাত্রছাত্রীদেরকে বলবো যে টেক্সটগুলো তোমরা খুব ভালো করে পড়ে নাও। এই যে 4টে গদ্য, 4টি পদ্য এবং একটি নাটক, এইটা এই সময়ের মধ্যে ভালো করে টেক্সটটা পড়ে নাও। তাতে সুবিধে কি হবে, আমি ডেসক্রিপটিভ কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই যে আমাদের যে কোশ্চেন ডিভিশন আছে সেখানে প্রোজে 20 নম্বরের মধ্যে 4 নম্বর হচ্ছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, আচ্ছা 20 এর মধ্যে 1 into 4, এবং এক্ষেত্রে বলা আছে যে 4 out of 8, মানে 8টে থাকবে, 8টা থাকবে, তার ভেতর থেকে 4টা তাকে লিখতে হবে। তাহলে কি 4টে প্রোজ থেকে প্রত্যেকটা প্রোজ থেকে 2টো করে কোশ্চেন থাকছে, 2টো করে কোশ্চেন থাকছে, তাকে করতে হবে একটা। তাহলে কেউ যদি টেক্সট ভালো করে পড়ে তাহলে তার এই যে 4 নম্বর পাওয়াটা এটা কঠিন হবে না। আমি একটু থামাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার স্যার, ম্যাম আমি সিন্দানি থেকে বনগাঁ সিন্দানি থেকে নবনীতা বিশ্বাস বলছি। আমার কোশ্চেন আছে যে রাইটিং স্কিলটা কিরকম ধরনের আসবে এবং কিরকম ধরনের লিখতে হবে, লেটার কিংবা রিপোর্ট, সেটা কিভাবে উপস্থাপন করলে ভালো হয়, আর কোন কোন টেক্সটের উপরে আমি একটু জোর দেবো সেটাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। শুনতে থাকো, স্যার নিশ্চয়ই বলে দেবেন। আচ্ছা, আমি রাইটিং স্কিলে এখনো আসিনি, আমরা যাব সময়ের সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি এগোচ্ছি। আমি প্রোজ থেকে শুরু করেছি, সেটা মন দিয়ে শোনো। রাইটিং স্কিল আমি নিশ্চয়ই বলে দেবো, কি করলে রাইটিং এ তুমি 10-এ 10 পাবে সে আমি বলে দেবো। 10-এ 10 পাওয়া যাবে না, 8-9 পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ তাই তো। এবারে বলি যে প্রোজে 4 নম্বর হচ্ছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, ওটা 1 নম্বর করে আছে। আর থাকবে শর্ট আনসার টাইপ কোশ্চেন। শর্ট আনসার টাইপ কোশ্চেন হচ্ছে ওটাও 1 নম্বর হচ্ছে, এবং 4টে প্রোজ থেকে এক একটা করে করতে হবে, থাকবে 8টা, করতে হবে 4টা, ওখানেও সে 1 নম্বর পাচ্ছে। তাহলে দেখো শ্রেয়া, যে 4 এবং 4 8 নম্বর, কেউ যদি ভালো করে মন দিয়ে টেক্সট পড়ে তাহলে তার কাছে 8-এ 8 পাওয়াটা কোনো ব্যাপার না, খুব একটা কঠিন নয়। এরপরে আমি ডেসক্রিপটিভ টাইপ যে কোশ্চেন সেটাতে আসছি। এখানে 2টো প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে 2টো, 6 নম্বরের প্রশ্ন। এই 6 নম্বরটাকে পার্ট মার্কিং থাকবে 1+5 অথবা 2+4 অথবা 3+3, অর্থাৎ প্রশ্নের 2টো অংশ থাকবে। সেটা দেখে নিতে হবে যে যদি যে অংশটা 1 নম্বরের জন্য সেটা কম লিখতে হবে, যে অংশটা 4 নম্বরের জন্য সেটা বেশি লিখতে হবে। বেশ, তাহলে 6 নম্বরের সে হচ্ছে প্রশ্ন লিখবে, 2টো প্রশ্ন, এবং এই ক্ষেত্রে হচ্ছে 2 out of 4, অর্থাৎ 4টে প্রোজ থেকেই প্রশ্ন থাকবে, করতে হবে 2টো। তাহলে কোনো ছাত্র যদি বেছে নেয় যে আমি এই 2টো প্রোজকে বেশি গুরুত্ব দেব এই ডেসক্রিপটিভ কোশ্চেনের জন্য, তাহলে সে কিন্তু তার কাছে এটা পাওয়াটা কোনো বিষয় নয়। এবারে পোয়েট্রিতেও তাই, পোয়েট্রিতে শর্ট আনসার টাইপ কোশ্চেন 1 into 4 = 4, আর মাল্টিপল চয়েস টাইপ হচ্ছে 1 into 4, একেবারে প্রোজের মতোই। আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনও সেখানে 6 into 2, অর্থাৎ 12। তাহলে এই হলো প্রোজ এবং পোয়েট্রি। তাহলে আমি ছাত্রছাত্রীদের বলি যে শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, যে 4 এবং 4, 4-4 8, এটা পেতে তো 4-4 8, এবং এখানেও 4-4 8, 8-8 16 নম্বর তো ওর এসেই যাবে যদি প্রোজ এবং পোয়েট্রি গুলো টেক্সট ভালো করে পড়ে, ঠিকভাবে খুঁটিয়ে যদি পড়া হয়। এবারে ড্রামাতে আসছি। ড্রামাতেও কিন্তু 4 নম্বরের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। ওখানে 1 নম্বর, ও যদি কেউ যদি ঠিক লিখতে পারে, ওর তো কিছু লিখতে হচ্ছে না, জাস্ট আইদার টিক মার্কিং করতে হবে, অথবা জানি না কিভাবে ইনস্ট্রাকশন থাকবে, সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে ওটাকে ইয়ে করতে হয়, পেন্সিল দিয়ে ওএমআর যেটা থাকে সেটাতে পেন্সিল দিয়ে ডার্কেন করতে হয়, মার্ক করতে হয়, সেটা থাকতে পারে, অথবা টিক মার্কিং থাকতে পারে। তো যাই হোক না কেন, লিখতে হচ্ছে না। তাহলে উত্তরটা যদি সঠিক হয় তাহলে আমার ওখানে 8 নম্বর, এখানে 4 নম্বর, 12 নম্বর কিন্তু আমার হয়ে গেল। ঠিক আছে। এরপরে ড্রামাতে
6 নম্বরের প্রশ্ন করতে হবে একটা, এবং সেখানেও কিন্তু ওইরকমই পার্ট মার্কিং করা আছে, অর্থাৎ 1+5 অথবা 3+3 অথবা 2+4। পার্ট মার্কিং এর জন্য নম্বর তোলাটা কিন্তু খুব একটা কঠিন বা খুব একটা কষ্টকর নয়। নতুন সিলেবাস নিয়ে যতটা ভয় পাওয়ার মনে হয় খুব একটা না, খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আগেই বলছি, আবারও বলছি শ্রেয়া, যে যদি ছাত্রছাত্রীরা এখনো টেক্সট গুলো আরেকবার ভালো করে পড়ে নেয়, প্রত্যেকটি বাক্যের মানেটা ভালো করে বুঝে থাকে, কঠিন কঠিন শব্দগুলোর মানে জানা থাকে, তাহলে এই প্রোজ এবং পোয়েট্রিতে শর্ট আনসার টাইপ কোশ্চেনই হোক, এমসিকিউই হোক কিংবা ডেসক্রিপটিভ কোশ্চেনই হোক, তাতে ইজিলি সে নম্বর পেতে পারে। আচ্ছা স্যার, আমি আপনার কাছে শুনবো আরো কথা। আমি ম্যাডামের কাছে একটু যাব যে অনেকে আছে, মানে স্যার তো বললেন পুরো ওভারঅল কিভাবে করতে হবে আমাদেরকে, বা নম্বর কিভাবে ভাগ থাকছে, কোন কোন গুলো পড়লে পরে আমার কাছে কিভাবে। রাইটিংটা চেয়েছিল, হ্যাঁ, আমরা সেটা শুনবো। আমি একটু ম্যাডামের কাছে যাই। তো ম্যাডামের কাছে জানতে চাইবো টিপস, মানে অনেকে এইটার জন্য বসে আছে, মানে যে কিছু টিপস দিন যে নাম্বারটাকে ক্যারি করার জন্য, জাস্ট কিভাবে এগোতে হবে। স্যার আমাদের অনেক গাইডেন্স দিলেন, যে ভীষণ সুন্দরভাবে বলেছেন যে কিভাবে নম্বরটা তুলতে হবে, মানে স্কোর করতে হবে। এবার এমসিকিউ আর এসএকিউ যেগুলো আছে, অর্থাৎ যে মাল্টিপল চয়েস কোশ্চেনস গুলো আছে আর এসএকিউ আছে, ওখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এমসিকিউতে তো ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, জাস্ট একটা টিক মার্ক দেওয়া। কিন্তু যেগুলো এসএকিউ আছে সেখানে একটা সেন্টেন্স লিখতে হবে, কিন্তু সেই সেন্টেন্সটা যতটা সম্ভব চেষ্টা করা গ্রামাটিক্যালি মিস্টেক না করা, বা সিকোয়েন্সগুলো মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক মতন বসানো, বা অনেকেই যেটা হয়। সুদেশিকা, এই ক্ষেত্রে আমি বলি যে ওটা তো একটা বাক্যের উত্তর, সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেটা করবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, মানে কখনোই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে উত্তর লিখবে না। মানে যতক্ষণ না তোমার ক্লজ স্ট্রাকচার ভালো করে জানা হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ স্ট্রাকচার, কোঅর্ডিনেট ক্লজ স্ট্রাকচার জানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি বই পড়ি, আই রিড বুক, একবারে এইভাবে লেখো, তাহলে ভুল হবে না। ভাবে লেখা যায়, একটুকুও কমপ্লেক্সের মধ্যে না এনে সুন্দর করে লিখলে অবশ্যই তারা নম্বরটা স্কোর করতে পারে, ক্যারি করতেই পারে। হ্যাঁ, আর যেগুলো ডেসক্রিপটিভ আছে অ্যাটেন্ড তো করতেই হবে, একটু মার্কস তুলতে গেলে করতেই হবে। সেখানেও একই কথা, যে স্পেলিং মিস্টেকটা, যেমন একটা ধরুন টেক্সট আছে, টেক্সটের যে ওয়ার্ডগুলো সেগুলো যেন কোনো মতেই ভুল না হয়। আমি একটা নতুন ওয়ার্ড লিখছি, ভুল হতে পারে, কিন্তু যখন আমি একটা টেক্সটের ওয়ার্ড লিখবো সেটা কেন ভুল হবে না? সেটা যদি সে টেক্সট বইটা ভালো পড়ে থাকে, অবশ্যই সেটা তো পড়তে হবে, এটা একটা অবশ্যই পড়তেই হবে। তারপরে অনেক সময় মনে হয় পোয়েটের নাম লিখতে দিয়েছে বা অথরের নাম লিখতে দিয়েছে। এই কথাটা আমি আরেকবার মনে করিয়ে দিই, যেটা আমি বলতে গিয়ে তখন মানে অমিট করে গেছি, যে আমি ছাত্রছাত্রীদের এখনো বলছি, তোমরা কিন্তু এই প্রোজ এবং পোয়েট্রি আর ড্রামা, এদের যে লেখক, এদের নামগুলো কিন্তু মানে একেবারে নির্ভুল ভাবে লেখো, কারণ ওই সেটা হচ্ছে যে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনে কিন্তু ওটা থাকতে পারে যে এই প্রোজের লেখককে, তখন যেন সে বানান ভুলটা না করে। এইটা বানান ভুলটা করে ছেলেমেয়েরা, আমরা যারা খাতা দেখছি তারা দেখে বানান ভুলটা একটা বিশাল বড় সমস্যা। আমি জানতে আসছিলাম যে কি মানে আপনারা এতদিন ধরে খাতা দেখছেন, সেক্ষেত্রে কি কি ভুলগুলো খুব বানান ভুলটা মারাত্মক রকমের ভুল হয়, এবং লেখকের বানান যেটা সব সময় তারা পড়ছে, টেক্সটটা খুললে প্রথমেই টাইটেল, তারপরেই তার লেখকের নাম, কিন্তু দেখা যায় সেটাই ভুল। এবং বারবার বলা হয় ছেলে মেয়েদের যে এটা ঠিক করে পড়বে, কিন্তু কোথাও একটা সমস্যা হয়। কিন্তু এখন এমন একটা জায়গায় এসে গেছে, আর 8 দিন বাকি আছে, তো এখন ওই জায়গাটা আর ভুল করলে চলবে না। একদম কিছু ভুল হলেও পরে সেটা এখন এই সময়টা একদম কম, ঠিক করে নেওয়ার সময়টা একদম কমে গেছে। দেখো স্লিপ ইন দ্য ভ্যালি, এইটা লিখেছেন আর্থার র্যাম্বো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এর বানানটা ARTHUR আর RIMBUND, এইটা মানে উচ্চারণটা আর্থার র্যাম্বো, এবং কেউ যদি উচ্চারণটা কেবলমাত্র আর্থার র্যাম্বোটা শুনেছে কিন্তু সে প্রপার স্পেলিংটা জানে না, সে তো ভুল করবেই। যার জন্য এবং মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনে এটা থাকবেই যে এটার লেখক কে। সুতরাং এখনো সময় আছে, তোমরা বানানগুলো ঠিকমতো করে জেনে নাও। একেবারে আরো একটা জায়গা যে আপনার কাছে ড্রামা নিয়ে একজন আমাদের ড্রামা না, ও জানতে চেয়েছিল রাইটিং ছিল, গ্রামারের কিছু পোরশন ছিল, গ্রামারের একটা জায়গা ছিল, গ্রামারের ব্যাপারে ইংরেজিতে যেটা ছাকা নম্বর পাওয়া যায় আর কি, আমরা যেটা জানি গ্রামারে 10 এ 10 পাওয়া যাবে। এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। গ্রামারে 10 এ 10 নম্বরই পাওয়া যাবে, 10 নম্বর অ্যালোটেড গ্রামারের জন্য। একবারে পার্টিকুলারলি বলে দেওয়া আছে, আমি জানি না ছাত্রছাত্রীরা এটা জেনেছো কিনা, তোমাদের চেঞ্জ অফ ন্যারেশনে। আচ্ছা, আমরা গ্রামারের কথাটা শুনবো, কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি একটা প্রশ্ন আছে স্যারের কাছ থেকে। কি প্রশ্ন?
স্যার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে এসএ কিউটা লিখতে হবে না 1 মার্কসের কোয়েশ্চেন, হুম। সেখানে কি একটা লাইনে বরাদ্দ থাকবে, তাহলে ওখানে কি কবির নাম বা কবিতার নাম লেখাটা কি মানে বাধ্যতামূলক? না না, একটা বাক্যে যদি উত্তর হয় সেখানে বাধ্যতামূলকের কোনো প্রশ্ন নাই। তোমার কাছে যা জানতে চাওয়া হবে তুমি তাই লিখবে একটা বাক্যে। সেখানে আচ্ছা, যদি তার তোমার কাছে যদি কবির নাম না চাওয়া হয় তুমি কবির নাম লিখবে কেন? তোমার কাছে যদি ঠিক আছে। লেখকের নাম না চাওয়া হয় তুমি লিখবে কেন? তোমাকে যা জানতে চাওয়া হবে সেইটি একটি বাক্যের মধ্যে তুমি লিখবে। একটা আচ্ছা, বাক্যে মানে- বেশি লেখাটা কিন্তু ডিসকোয়ালিফিকেশন। একবারেই লিখবে না, এবং যা চাওয়া হচ্ছে না তা কখনো, আনসার মাস্ট বি টু দি পয়েন্ট, আনসার মাস্ট বি একেবারেই, এই ব্রিফ, জায়গাটা, এই আনসার জায়গাটা। মাস্ট বি টু দি পয়েন্ট। এবং সব সময় মনে রাখবে বাক্য গঠন যদি সঠিক হয় এবং বানান যদি নির্ভুল হয়, আর যদি তোমরা কন্টেন্টের মধ্যে উত্তর দিতে পারো, তাহলে 80 থেকে 90 নম্বর পাওয়াটা ইংরেজিতে কিচ্ছু না, ইটস নাথিং। অবশ্যই পাবে, এইটা মাথায় রেখো যে খুব বেশি লিখবে না, যা জানতে চাওয়া হবে তাই লিখবে, এবং লিখলে টেক্সট বেশি ভুল বেসড, হবে। টেক্সট বেসড লেখা হবে। কখনো আমি মনে করি, সে মনে করে, অন্যেরা মনে করে, এর কখনো করবে না। টেক্সটে যা আছে, যা বলা হয়েছে সেই কথাগুলো লিখবে, সঠিক বাক্যে লিখবে, নির্ভুল বানান হবে, হাতের লেখাটি সুন্দর হবে। 80 থেকে 90 নম্বর অবশ্যই পাবে একটা ইংরেজি। জিনিস বলছি, হ্যাঁ। চরণ দাস চোর হ্যাঁ। আর হচ্ছে রাইটিং, এটার উপর যদি একটু সাজেশন কিছু বলতে পারেন। হ্যাঁ বলো। চরণ দাস চোর না শোনো। হচ্ছে, আর মানে রাইটিং এ বিশেষ করে সাজেশন কিছু বলতে পারেন। আমি তোমায় একটা কথা বলি যে এই বছরটা তো একবারেই হ্যাঁ, নিশ্চয়ই তুমি শুনতে থাকো, উনি স্যার বলে নিউ দিচ্ছেন। সিলেবাসে পরীক্ষা হচ্ছে। যখন কোনো সিলেবাস আগে থেকে হয়ে থাকে তখন গত বছর এই প্রশ্নগুলো আসেনি, সুতরাং এই বছর এগুলো আসতে পারে। সাজেশনটা তৈরি করা এটা যায়, করা যায়। জিনিসটা আন্দাজ এই বছর করা তো যায়, আমি কিন্তু ধরো এবারে তোমায় সেটা বললাম, সম্ভব নয়। আমি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন বললাম, তুমি পরীক্ষা হলে সেই প্রশ্নগুলো যদি না পাও তুমি পরে তো আমায় গালাগাল দেবে, বলবে কিরকম স্যার যে প্রশ্ন বললেন লাগলো না। আমি তোমাকে বলবো যে চরণ দাস চোরটি তুমি আরেকবার রিডিং পড়ে নাও, তাহলে দেখবে যে তুমি সব প্রশ্নের যেকোনো উত্তর দিতে প্রশ্নের পারবে। উত্তর আচ্ছা, আমাদের সঙ্গে আরো একটি ফোন রয়েছে এই মুহূর্তে, আরো একজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি সৌমেন মাহাতো বলছি, ক্যানিং থেকে, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, কি প্রশ্ন আছে? বলছি যে বলা হচ্ছে যে গ্রামার যে কোশ্চেন, এটা 1+5 বা 2+4 বা 3+3 থাকতে পারে, কিন্তু এটা তো একটা তো বড় কোশ্চেন 6 নম্বরও থাকতে পারে। যেমন ধরুন চরণ দাসের ক্যারেক্টারটা কি হতে পারে, এটা তো একটা বড় কোশ্চেন 6 নম্বরই আসতে পারে। না না না, বলাই আছে, আমি বলি পাঁচ থাকবে, এটা কি বলাই আছে? হ্যাঁ বলাই আছে। সেটা তো আমরা যারা পড়াচ্ছি ইংরেজি, আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে, ওই প্রশ্নের দুটো অংশ থাকবে। হ্যাঁ, এবং সেই দুটো অংশের এইভাবে ভাগ করা থাকতে পারে যে 1 অথবা 1+5, অথবা থাকতে পারে 4+2, অথবা থাকবে 3+3। একবারে পুরো 6 নম্বরে, হ্যাঁ পুরো 6 নম্বরের প্রশ্ন থাকবে না। নিশ্চিতভাবে তোমাকে বলে দিচ্ছি আমি। তাহলে আশা করছি যে প্রশ্ন ছিল ওর সেটা মানে হ্যাঁ, উত্তর clear পাওয়া হয়ে গিয়েছে। গেছে। আচ্ছা, আমরা যেটা মধ্যে ছিলাম যে হ্যাঁ, গ্রামার নিয়ে একটা grammar। জায়গা ছিল যে 10 আচ্ছা। নম্বর যে গ্রামারে থাকে সেটাকে কিভাবে হ্যাঁ, গ্রামারে 10-এ 10 arrange নম্বরই করা পাবে যেতে পারে। ছাত্রছাত্রীরা। শুধু জেনে নাও যে তোমাদের চেঞ্জ অফ ন্যারেশনে একটাই প্রশ্ন উত্তর লিখতে হবে, থাকতে আচ্ছা। পারে, একাধিক থাকতে পারে, নাও থাকতে পারে। আর চেঞ্জ অফ ন্যারেশন তোমরা তো এর আগে যারা হায়ার সেকেন্ডারিতে পড়ছো, ন্যারেশন চেঞ্জটা তো ক্লাস 7 থেকে শেখানো হয়। একেবারে, হ্যাঁ, অনেক সুতরাং ছোট থেকে এই শুরু হয় ব্যাপারে সেটা। আমার কিছু বলার নেই। যদি না পারো সেটা তোমার অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। পারাটা উচিত। চেঞ্জ অফ ন্যারেশন 1 নম্বর, একে একই পাওয়া যাবে, ওখানে একেবারে। নাম্বার কাটার কোনো স্কোপ কোনো নেই। স্কোপ নেই। চেঞ্জ অফ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ তো অনেক অনেক ছোট থেকে এবং থেকেই করানো হচ্ছে। নরমালি অ্যাক্টিভ থেকে প্যাসিভই দেয়, কখনোই প্যাসিভ থেকে হ্যাঁ, অ্যাক্টিভ দেয় দেয় না, না। আমরা দেখি না, কারণ সেটা ছাত্রদের পক্ষে একটু কঠিন হয়। অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, তাহলে ওখানে 1 নম্বর পরিষ্কার বলা আছে। আর কি বলা আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি কি থাকবে? হ্যাঁ। সিম্পল সেন্টেন্স থাকবে, তাকে কমপ্লেক্স করতে হবে। হয়তো বলতে পারে ইউজিং রিলেটিভ ক্লজ, হ্যাঁ। হয়তো এটা বলতে পারে mention, infinitive, ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ, adverbial clause। হয়তো বলতে পারে ইউজিং নাউন ক্লজ। Noun clause। সুতরাং তুমি নাউন ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজকে দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করবে। আর থাকতে পারে চেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিজন। পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রি অফ কম্পারিজন থাকবে। আর কি থাকবে? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোন শব্দ সেটা নাউন দেওয়া আছে, নাউন থেকে কিভাবে সেটা ভার্ব তৈরি করতে হয়, সেন্টেন্সে কি করে ইউজ করা যায়। এগুলো ওরা হিউজ প্র্যাকটিস এগুলো করেছে অনেক, মাধ্যমিক হ্যাঁ, লেভেলে, যখন একেবারে, প্রচুর practice গ্রামার করানো ভোকাবুলারি হয়েছে। প্রচুর করেছে। প্রচুর করেছে। আচ্ছা, এইটা থাকবে 4 নম্বরে। আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কি প্রশ্ন রয়েছে? হ্যালো,
আমরা কথা বলতে পারবো না যতক্ষণ টেলিভিশনের ভলিউমটা মিউট হবে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা এই ফোনটাও নিতে পারলাম না, কারণ টেলিভিশনের ভলিউমটা মিউট না হলে কথা বলার ক্ষেত্রে একটা ভীষণ সমস্যা সৃষ্টি হয়। আমরা বিষয়ের মধ্যে ঢুকে পড়ি। তাহলে আমি যেটা বললাম যে ট্রান্সফরমেশন, তাহলে ন্যারেশন চেঞ্জ বলেছি, ভয়েস বলেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওটা 4 নম্বরে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। এটা থাকবেই, এবং সেটা হচ্ছে 6টা থাকবে, হাফ মার্কস করে থাকে, টোটাল হচ্ছে 3 নম্বর থাকছে সেখানে। আর থাকছে একটা কারেকশন অফ এরার্স, সেটা থাকবে 1 নম্বরে। আচ্ছা, হ্যাঁ, ভুল রয়েছে সেটা ঠিক। এবারে তুমি বলো যে এটার কোনটা কাটবে নম্বর। সত্যি আমি হি সেড আই এম গোয়িং টু স্কুল, হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, এটা যদি কেউ লেখে তাকে কি আমি হাফ নম্বর দেব না? তো কখনোই না। তাহলে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও যেমন সত্যি, ছাকা নম্বরটা বা হাতের কাছে চলে আসে। এগুলো সবই যে টেক্সচুয়াল গ্রামার, ওদের টেক্সট থেকে আসবে, এমন নয় যে বাইরে থেকে আসবে। মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাইরে থেকে আসে, কিন্তু এখানে টেক্সচুয়াল গ্রামার, যার জন্য কিন্তু ওদের সেন্টেন্সটা চেনা, সেন্টেন্সটা চেনা, সেন্টেন্স আসবে, ফলে খুব একটা অসুবিধা হবে না। আমি ম্যাডামের কাছে আরো একটা জায়গায় আসতে চাইবো যে অনেক সময় যেটা দেখা যায় যে টু দা পয়েন্ট অ্যানসার হয় না। হয়তো আমি প্রচুর লিখে গেলাম, কিন্তু যেটা চেয়েছে প্রশ্নপত্রে সেটা আমি দিতে পারলাম না। তো সেক্ষেত্রে যদি একটু কিছু সাজেশন দেন যে কিভাবে কোন বইতে গেলে পরে একটা ঠিকঠাক ভাবে, সেটা এই মুহূর্তে আর ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু খুব কম। অনেকে লেখার ভীষণ টেন্ডেন্সিটা থাকে যে লিখে গেলাম, অনেক লিখতে চায়, টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক ভাবে হয় না। যে বেশি লিখবে না, এবং ওয়ার্ড লিমিট গুলো বলা আছে পরিষ্কার করে, যেগুলো 6 নম্বরের প্রশ্ন 100টা শব্দের মধ্যে লিখতে হবে। 100 বেশি লেখাটা ডিসক্রেডিট, এটা বলাই আছে। আর যেগুলো 1 নম্বরের প্রশ্ন সেগুলো হয় টিক মার্ক অথবা ডার্কেন করা, আর অথবা একটা সেন্টেন্সে তাকে করতে হবে। সুতরাং এটা পরিষ্কার করে বলা আছে। রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু শব্দ সংখ্যা বলা আছে সব, কিন্তু ডেসক্রিপটিভে অনেক সময় ছেলেমেয়েরা লিখতে চায়, ভাবে কি বাংলার মতন অনেক লিখবো, কিন্তু ইংরেজিটা তো একদম একটা প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, ভীষণ কনসাইজ ল্যাঙ্গুয়েজ, একদম ছোট্ট। একটা কথা যদি বাংলা আমরা 5টা সেন্টেন্স ইউজ করি, সেটা ইংরেজিতে 2টো সেন্টেন্সে যথেষ্ট সুন্দরভাবে বলে দেওয়া যায়। সেটা ছেলেমেয়েদের বোঝানো খুব মুশকিল হয়ে যায়। কিন্তু এখন এইটুকু যদি বুঝে নেয় ওরা যে অল্প লিখলেই হবে, তাহলে মানে পরীক্ষায় ওদের লিখতে সুবিধা হবে। টাইম ম্যানেজমেন্ট খুব অল্প লেখাও দরকার নেই, তাকে সঠিক লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি বলে দিলাম কম লেখো, তাহলে দেখা গেল যে সে 100 ওয়ার্ডের মধ্যে লেখার কথা 30টা ওয়ার্ডের মধ্যে 6 নম্বর করবেই না। ওই জন্য তো উইদিন 100 ওয়ার্ডস বলাই আছে। 100টা 102 হতে পারে, 103 হতে পারে, কিন্তু সেটা কখনো 110 এর উপর হবে না, তাহলে সেটা ডিসক্রেডিট। সেটা একেবারে আমি যেটা উত্তরটা দিতে চাইছি সেটা আমি ঠিকঠাক দিতে পারলাম। রেলেভেন্ট অবশ্যই হতে হবে, রেলেভেন্ট না হলে, টু দা পয়েন্ট না হলে, তাহলে মার্কসটা উঠবে না, মানে ভালো মার্কস তোলাটা খুব প্রবলেম হয়ে যায়। স্যার, আপনার কাছে আসলে কি ধরনের রাইটিং এর ক্ষেত্রে রাইটিংটা খুবই ভাইটাল বিষয়। একজন ছাত্র বা ছাত্রী কেউ একজন প্রশ্ন করেছিল, খুব ছোট্ট করে জানতে যাব, সময় আর কি একেবারেই কম রয়েছে। আমি বলে দিই যে রাইটিং এর জন্য 10 নম্বর আছে। আচ্ছা, এই 10 নম্বরের মধ্যে একটা প্রেসি রাইটিং থাকতে পারে, অথবা একটা রিপোর্টিং এন্ড ইভেন্ট থাকতে পারে, অথবা একটা চিঠি থাকতে পারে। ঠিক আছে, এবারে ছাত্রছাত্রীরা শুনে নাও যে প্রেসি করার জন্য যেটা দেওয়া থাকবে, যে প্যাসেজটা দেওয়া থাকবে, সেটা 300 শব্দের মধ্যে থাকবে। আচ্ছা, আর প্রেসি সবসময় 1/3 অফ দি প্যাসেজ হতে হবে, এটা যেন মাথায় থাকে। প্রেসি আর সাবস্টেন্সের মধ্যে ডিফারেন্সটা জানতে হবে। সাবস্টেন্সের ক্ষেত্রে আমি হাফও হতে পারে বা তারও বেশিও হতে পারে, কিন্তু প্রেসি ক্ষেত্রে কখনোই একবারে সার কথা, সেটা কখনোই 1/3 এর বেশি হবে না। এটা মাথায় রাখবে। এবং প্রেসি লেখার সময় ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, থার্ড পারসন ন্যারেটিভ হতে হবে, এবং সেখানে কোনো ওপিনিয়ন থাকবে না, অ্যালিউশনস থাকবে না, রিপিটেশনস থাকবে না, কোনো এক্সাম্পল থাকবে না, এবং সমস্ত আইডিয়াটা ক্লিয়ার থাকবে। হ্যাঁ, বা মূল প্যাসেজ থেকে কোনো সেন্টেন্সকে বড় করা যাবে না, হুবহু তুলে। অনেকে কি করে, ওই ওপরের একটা বাক্য, মাঝখানের একটা বাক্য, শেষের একটা বাক্য ভাবলো যে আমি লিখে দিলাম, তাহলেই প্রেসি হয়ে গেল। কিন্তু সেটা করলে হবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আজ যা সাজেশন পাওয়া গিয়েছে অনেকটাই কাজে লাগবে ইংরেজি পরীক্ষার জন্য। তবে আজকে আমাদের এই পাঠশালা যেখানে আলোচনা শেষ করতে হচ্ছে, আপনারা দেখতে থাকুন আর+, সবার আগে সবার পাশে। এবং আগামীকাল পাঠশালাতে নতুন বিষয় নিয়ে আবার আমরা আলোচনার মধ্যে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর+।